এক দেশ এক সংবিধান, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং এই ভারত বিশ্বগুরু হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে আগামী দিনে সারা পৃথিবীতে নিজের স্থান পুনরর্জন করবে। শ্যামাপ্রসাদের শেষ চিন্তার মধ্যে এই চিন্তা, এই ভাবনা, এই দর্শন কিন্তু ছিল। তার একটি ডায়েরি এন্ট্রিতে তিনি লিখছেন, when the end finally comes, I want to struggle and search for the truth when the end finally comes. আমি এই ধরনের মৃত্যুবরণ করতে চাই, সংগ্রামের মৃত্যুবরণ। এবং সেই সংগ্রাম কিসের সংগ্রাম? সত্যের অন্বেষণের সংগ্রাম। সেই সংগ্রামের আমি মৃত্যুবরণ করতে চাই। আমি অকেজো হয়ে, নির্লিপ্ত থেকে কিন্তু মৃত্যুবরণ করতে চাই না। 52 বছর বয়স ছিল। 52 বছরের জীবনে এখনো জেএনইউতে অনেকে পিএইচডি করছে। 52 বছরের জীবনে শ্যামাপ্রসাদ শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য না, তার আইকনিক ফাদার স্যার আশুতোষের যে লেগেসি তিনি বহন করলেন। এবং আজকে সকালবেলায় মহাবোধি সোসাইটিতে বিশেষ স্মরণ সভা আয়োজন করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্ম জয়ন্তীর উপলক্ষে। এবং সেখানে আমি উল্লেখ করেছিলাম যে ট্রেডটা একবার দেখুন। আমি একটু অন্য দিক দিয়ে তারপর শুরু করছি। আমি এই পোডিয়াম, এই মঞ্চ 29 বছর পর আবার পেয়েছি। এই পোডিয়ামের মঞ্চে প্রথম 29 বছর আগে এসে আমি এখানে আমার বক্তব্য রেখেছিলাম। তখন পন্ডিচেরি থেকে পাশ করে বেরিয়েছিলাম। The world seemed more idealistic and more exalted. কিন্তু সেই আইডিয়ালিজম যেটা পন্ডিচেরিতে আমরা আহরণ করেছি, আমাদের পরমাণুতে যে আইডিয়ালিজম ঢুকে থেকেছে, সেই আইডিয়ালিজম কিন্তু এখনো তার ক্ষয় হয়নি, ম্রিয়মান না। কিন্তু বিশ্বজিৎ দা ক্যান বেয়ার মি আউট। ইয়েস, স্যার আশুতোষ এবং শ্যামাপ্রসাদ, আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তাদের একটা অসাধারণ ট্রেড ছিল। The father was president of the Mahabodhi Society, এবং তার পরবর্তীকালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রেসিডেন্ট অফ মহাবোধি সোসাইটি হলেন 11 বছর। হিন্দু মহাসভার নেতা, one of the towering Hindu leaders of India, but an ardent, active president of Mahabodhi Society. স্যার আশুতোষকে শ্রীলঙ্কার সংঘনায়কেরা উপাধি দিয়েছিলেন সম্বুদ্ধগম চক্রবর্তী, যিনি ভগবান বুদ্ধের ঐতিহ্য, তার ঐতিহ্যে, তার বাণীর জন্য নিজেকে নিরলসভাবে ঢেলে দিয়েছেন। তাকে তারা উপাধি দিয়েছিলেন সম্বুদ্ধগম চক্রবর্তী। হরপ্রসাদ শাস্ত্রী তার বইতে লিভিং সোর্সেস অফ বুদ্ধিজম ইন বেঙ্গলে বলছেন, 1300 শতাব্দীতে একজন বাঙালি পণ্ডিত, বরেন্দ্র বাঙালি পণ্ডিত, এই বঙ্গ থেকে শ্রীলঙ্কায় গিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তাকে বুদ্ধগম চক্রবর্তী উপাধি শ্রীলঙ্কার নরেশ সেই সময় দিয়েছিলেন। 500 বছর পর প্রায় সেই উপাধি স্যার আশুতোষকে দেওয়া হল। তারপরে যদি আপনারা দেখেন 1942 থেকে 1953 আমরণ পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাবোধি সোসাইটির অধ্যক্ষ থাকাকালীন যে ধরনের কাজ করেছিলেন, অসাধারণ, ইন টার্মস অফ রিকভারিং ইন্ডিয়াস কালচারাল এন্ড সিভিলাইজেশনাল লেগেসি। কিন্তু আজকে, এবং শ্রীমাকে আমরা সবের সাথে সবের মধ্যে পাই কেন? তিনি তো মা। কমতায় শ্রীল ধম্মপদ, কমেন্ট্রিজ অন দ্য ধম্মপদ পড়লেই বোঝা যাবে যে শ্রীমার বৌদ্ধ ধর্ম সম্বন্ধে, বৌদ্ধ দর্শন সম্বন্ধে কি ধরনের চিন্তা ভাবনা ছিল। সেই জন্য আজকে যখন আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী অরবিন্দের সুযোগ্য অন্যতম উত্তরসূরি, রাজনৈতিক উত্তরসূরি হিসেবে আলোচনা করছি, অনেকের মনে হতে পারে, এবং আপনারা সকলে এত স্বতঃস্ফূর্তভাবে এত কম সময়ের মধ্যে এখানে এসছেন, শ্রী অরবিন্দ শ্রীমার কথা ভেবে এবং তাদের সাথে শ্যামাপ্রসাদের কি ছিল, কি লিঙ্ক ছিল, সেই কথা ভেবেই তো এসছেন। আমরা তো নিমিত্ত।
গোড়ার কথা গোড়ায় শুরু করব। 4th ডিসেম্বর 1950 সকাল 10টা। আপনারা সকলে পড়েছেন কল ফ্রম পন্ডিচেরি, ডক্টর প্রভাত সান্যালের লেখা। শ্রীমায়ের তিনি ডাক্তার ছিলেন। জাস্টিস চিত্ততোষ মুখার্জি স্যার মনে করালেন, আমি ছোটবেলায় পন্ডিচেরিতে উমাপ্রসাদ বাবুকে দেখার আমার সুযোগ হয়েছিল এবং আমার স্মৃতি একেবারে পরিষ্কার এখনো মনের মধ্যে ভেসে রয়েছে। সমুদ্র ধারে হাঁটছি, আমার ঠাকুর দাদা কবি দীনেশ গঙ্গোপাধ্যায় এবং প্রবাসী বঙ্গীয় সাহিত্য সম্মেলন হতো এবং বহুকাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই প্রবাসী বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সভাপতি ছিলেন এবং প্রধান আয়োজক ছিলেন। অসাধারণ তার ভাষা। শ্যামাপ্রসাদকে যদি সাহিত্যিক হিসেবে দেখা যায়, শ্যামাপ্রসাদকে যদি ভাষাবিদ হিসেবে দেখা যায়, তাহলে তার সেই প্রবাসী বঙ্গীয় সাহিত্য সম্মেলনের ভাষণগুলো আমাদের শুনতে হবে, পড়তে হবে নতুন করে। দ্য রিচনেস অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ভারতীয় ভাষা অ্যাজ এ লিঙ্ক, অ্যাজ এ সিম্বলাইজিং ইন্ডিয়াস ইউনিটি, এই ধরনের অসাধারণ কথা তিনি সেখানে তথ্য দিয়ে সে বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন বছরের পর বছর। বিশেষ করে দিল্লির অভিবাসন 1948 সালে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন, অসাধারণ তার দক্ষতা, মেধা। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন তিনি কনভোকেশন অ্যাড্রেসেস দিয়ে বেড়াচ্ছেন। সেই ড্রাফট গুলো আমি নিজে দেখেছি, প্রাইম মিনিস্টার্স মিউজিয়ামে সংরক্ষিত। নিজের ড্রাফট তৈরি করতেন নিজের হাতের লেখায়। কনভোকেশন অ্যাড্রেসেস একদিকে দিচ্ছেন, প্রবাসী বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সভাপতি হিসেবে তিনি নেতৃত্ব দিচ্ছেন। 4th December 1950 at 10 a.m. he looked at the clock and then asked how Bengal was faring, especially the refugees. I narrated their pitiable plight and implored, surely the divine can help them. My lord answered, yes, if Bengal seeks the divine. কিরকম অদ্ভুত লাগে যে মানুষকে বলা হয়েছিল যে মানুষটি 40 বছর আগে এই বঙ্গদেশ ছেড়ে চলে গেছিলেন পন্ডিচেরিতে। তার এক অর্থে ফাইনাল লাস্ট কনভারসেশন উইথ ডক্টর প্রভাত সান্যাল ওয়াজ অন দ্য কন্ডিশন অফ বেঙ্গল। হোয়াট অ্যাবাউট বেঙ্গল? শ্রী অরবিন্দ নিজে জিজ্ঞেস করছেন, প্রভাত সান্যাল শুরু করেননি কনভারসেশন। গরিব দিকে তাকিয়ে বললেন, হোয়াট অ্যাবাউট বেঙ্গল? এই হোয়াট অ্যাবাউট বেঙ্গল, এই মানে শ্রী অরবিন্দ সেই সময় সেই স্তরে at the height of his sadhana, of his yoga, কিন্তু সেইখানে বেঙ্গলের পালস তিনি সেই জিজ্ঞেস করছেন। অর্থাৎ তিনি নিজেকে কোনোদিন ডিসকানেক্ট করেননি। তিনি নিজেকে ভারত চেতনা, কেন তিনি ভারত চেতনা, কনডেন্সড ইন্ডিয়া বলা যেতে পারে, যেমন স্বামী বিবেকানন্দকে বলা হতো। তিনি নিজেকে কোনোদিন পৃথক করে দেখেননি। বিশেষ করে বাংলার ভবিষ্যৎ, বাংলার বর্তমান নিয়ে তিনি সর্বদা সদা চিন্তিত ছিলেন। এবার আসি তৃতীয় উদাহরণে। কেন কিছু মানুষ জিজ্ঞেস করেছিলেন বা কয়েকজনের আপত্তি ছিল রাজনৈতিক উত্তরসূরি কেন, এই কথাতেও হতেই পারে, উই আর এ ফ্রি সোসাইটি, আপত্তি থাকতেই পারে। কিন্তু কি অদ্ভুত লাগে দেখুন, যে আজকে এই বছর ঋষি রাজনারায়ণের 200 বর্ষ তার জন্মের। আমরা শ্যামাপ্রসাদের 125তম জন্ম জয়ন্তী পালন করছি এবং ঋষি রাজনারায়ণ একদিকে, শ্যামাপ্রসাদ একদিকে। তিনি হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা বলেছিলেন, কথা, বই লিখেছিলেন, বক্তব্য দিয়েছিলেন। কোথায় দিয়েছিলেন জানেন? উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরিতে, যেখানে 1909 30শে মে শ্রী অরবিন্দ উত্তরপাড়া অভিভাষণ দেন। সেইখানেই হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা পাঠ করেছিলেন ঋষি রাজনারায়ণ বোস। 1872 শ্রী অরবিন্দের জন্মবর্ষতে, ডিসেম্বর। এবং পরবর্তীকালে সেই শ্যামাপ্রসাদ কিন্তু বাঙালি হিন্দুদের ত্রাতা হলেন, এই পশ্চিমবঙ্গকে বাঁচালেন, পশ্চিমবঙ্গ গঠন করলেন, বাঙালি জাতিকে বাঁচালেন। না হলে জয়কৃষ্ণ লাইব্রেরি উত্তরপাড়া পাকিস্তানে হতো, বিশ্বজিৎ দ্বারা আমি সেইখানে গিয়ে উদযাপন করতে পারতাম না 30শে মে।
কাকতালীয় না, সকলে আসে তাদের একটি মিশন নিয়ে, সেটা পূর্ব নির্ধারিত থাকে। এবং সেই জন্য এইবার দ্বিতীয় এক্সাম্পলে আসছি। I regard the pact, Nehru-Liaquat Pact. I regard the pact as an exceedingly clever move of Liaquat Ali to fish his nation. Nation ke Sri Aurobindo কোর্টে দিচ্ছেন, পাকিস্তানের কথা বলছেন, and he's putting nation in a court. Pakistan is not a nation. A nation has a soul. Pakistan has no soul. It is an aberration. Sri Aurobindo বলছেন, it is a clever move of Liaquat Ali to fish his nation out of the desperate situation into which it had run itself and to secure its safe survival. অসাধারণ লাগে ভাবলে, কিন্তু শ্রী অরবিন্দ নেহরু লিয়াকত প্যাক্টকে নস্যাৎ করছেন সম্পূর্ণভাবে। এবং আপনারা যদি শ্যামাপ্রসাদের রেজিগনেশন চিঠি পড়েন, তার রেজিগনেশন স্টেটমেন্ট অন দ্য ফ্লোর অফ দ্য হাউস 19 এপ্রিল 1950-তে, সেখানে শ্যামাপ্রসাদ লিখছেন, পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিচ্ছেন লোকসভায়, পার্লামেন্টে, তখন লোকসভা ছিল না, 1950-এ ইট ওয়াজ দ্য ইন্টারিম পার্লামেন্ট, প্রথম সাধারণ নির্বাচনের পর ফার্স্ট লোকসভা ওয়াজ কনস্টিটিউটেড। শ্যামাপ্রসাদ একেবারে পরিষ্কারভাবে লিখছেন, 7ই অগস্ট 1950 ডিবেট হচ্ছে পার্লামেন্টে, এবং শ্যামাপ্রসাদ বলছেন, ওয়াই দ্য নেহরু লিয়াকত প্যাক্ট ফেইলড। আমরা আমাদের মাইনরিটিসদেরকে প্রোটেকশন দিচ্ছি, কিন্তু পাকিস্তান তাদের মাইনরিটিস অর্থাৎ কারা, বাঙালি হিন্দুদের প্রোটেকশন দিতে, সুরক্ষা দিতে অসক্ষম, এবং ডেলিবারেটলি সেখানে তারা রায়ের দাঙ্গা লাগাচ্ছে, যাতে সেখান থেকে তারা বিতাড়িত হয়ে এই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে চলে আসে। এবং এই কারণে নেহরু লিয়াকত প্যাক্টের কারণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বাঙালি হিন্দু তাদের সুরক্ষা, তাদের সম্পূর্ণ পুনর্বাসন নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এই পশ্চিমবঙ্গে ফিরে এসে। এ হলো দ্বিতীয় উদাহরণ। Either it was conscious or unconsciously, there was a constant wavelength perhaps which matched. He was receptive to Sri Aurobindo. যদি সীমার কথা আমরা নিই, he was receptive to Sri Aurobindo. নাহলে নেহরু লিয়াকত প্যাক্টের জন্য দুজন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং কেসি নিয়োগী, এবং আমি হিমাংশুদার কথা দিয়ে শেষ করব। আমি মাঝে মাঝে একটু ওই পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছি। বিশ্বজিৎ দা বললেন যে যখন শ্যামাপ্রসাদকে আমন্ত্রণ জানানো হলো, শ্যামাপ্রসাদ যখন মায়ের দর্শন করতে এলেন সেই ওপরে, তখন ওই দ্বিতীয় তলে প্রণবদার কাছে শোনা, আমার পারফেক্ট অর ইমপারফেক্ট হোয়াট এভার আই এম, আই হ্যাভ বিন শেপড বাই প্রণবদা। প্রণবদার থেকে শোনা যে শ্যামাপ্রসাদ এলেন, বিশাল চেহারা, তার জন্য একটি বিশেষ আসন রাখা হয়েছিল মার সামনে, তিনি মার সামনে বসবেন একটি আসনে। শ্যামাপ্রসাদ এলেন, দু হাতে সেই আসন তুলে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে মাটিতে মায়ের সামনে বসলেন। এবং প্রণবদা লিখে দিয়েছিলেন আগের দিন রাত্রিরে, মাকে সেই হরফগুলো, বাংলা হরফগুলো দেখিয়ে দিয়েছিলেন, এবং মা তার উপর শ্যামাপ্রসাদকে আশীর্বাদিকা মা। এদের সাথে আমি ছোটবেলায় তাদের সান্নিধ্য পেয়েছি, এবং শ্যামাপ্রসাদের প্রতি মার কি ধরনের স্নেহ ভালোবাসা ছিল, রিতম দাও পেছনে রয়েছে, আমার আরেকজন সিনিয়র, আমরা সবাই এই কথা শুনেছি, আমরা কথা শুনে বড় হয়েছি, বিকজ উই আর দ্য প্রোডাক্ট অফ দ্যাট ইনস্টিটিউশন। যে ইনস্টিটিউশন গঠন করার জন্য যে শ্রী অরবিন্দ মেমোরিয়াল কনভেনশন গঠিত হয়েছিল, সেই মেমোরিয়াল কনভেনশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল, মা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং সেই চিঠিতে রয়েছে, প্রাইম মিনিস্টার্স মিউজিয়ামে ফাইল রাখা হয়েছে এই সেন্টার অফ এডুকেশন নিয়ে, শ্রী অরবিন্দ মেমোরিয়াল কনভেনশন নিয়ে। সুরেন্দ্রনাথ জহার তখন was one of the principal coordinators of this meeting. Surendra Mohan Ghosh, Chapolakant Bhattacharya, Kalidas Nag, the who's who of Bengal had gathered there. এবং শ্যামাপ্রসাদ মাকে চিঠিতে লিখছেন যে আইডিয়ালি আমি এর সভাপতিত্ব গ্রহণ করতে পারি না আপনার বর্তমানে, আইডিয়ালি দি মাদার হ্যাজ টু বি দি প্রেসিডেন্ট
the chairman of the Sri Aurobindo Memorial Convention. এবং প্রণব দা বলেন, যখন শ্যামাপ্রসাদ তার বক্তৃতা দিচ্ছেন, সেই ছবি আপনারা সকলে দেখেছেন, এখানে আছে, হ্যাঁ, শ্রীমা একাগ্র মনে শ্যামাপ্রসাদের বক্তব্য কিন্তু শুনছেন। She selected him to be the chairman of the Memorial Convention. It did not matter to her that he had resigned from the Nehru cabinet. It did not matter to her that he was a former president of the Hindu Mahasabha. হিন্দু মহাসভার একটা প্রকাণ্ড একটা ইমেজ তৈরি করা হয়েছিল। যারা জিন্নার সমর্থনে পাকিস্তানের দাবি তুলেছিলেন, তারা শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক আজও বলে, কিন্তু এই পরিসর সেই আলোচনার হয়তো পরিসর না, সেই আলোচনা অন্য জায়গায়, হ্যাঁ এখানেও করা যেতে পারে, একাডেমিক আলোচনা করাই যেতে পারে। এবার আমি আসি তৃতীয় উদাহরণে। অন্যান্য বক্তারা রয়েছেন, আমি বেশি সময় নেব না, কেন নিজের কণ্ঠ শুনতে ভালো লাগে, অন্যদের প্রতি সেটা এক সময় অনেক পীড়াদায়কও হতে পারে। সুরেন্দ্রমোহন ঘোষ অর্থাৎ মধুদা, কিংবদন্তি অবিভক্ত বাংলার কংগ্রেসের নেতা, যাকে শ্রী অরবিন্দ বলেছিলেন মাই ম্যান ইন ইন্ডিয়ান পলিটিক্স, ইন পলিটিক্স। মাইমেন সিং এর সুরেন্দ্রমোহন ঘোষ অল্প বয়স থেকেই যুগান্তর দলের সভ্য, ত্যায্যপুত্র, নিজেকে ত্যায্যপুত্র ঘোষণা করেছিলেন, বলেছিলেন তার মা বাবাকে যে আপনারা অন্য কাউকে দত্তক নিয়ে নিন, তাকে সম্পত্তি দিয়ে দিন, সেই সুরেন্দ্রমোহন ঘোষ। আপাদমস্তক কংগ্রেসী, পরবর্তীকালে বেঙ্গল কংগ্রেসের অধ্যক্ষ সভাপতি হলেন। যখন বাংলা ভাগের দাবি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তুললেন, তার আগে 17 মার্চ 1947 তিনি একটি বিবৃতি দিলেন প্রকাশ্যে, মাস্ট বেঙ্গল বি ডিভাইডেড, শুড বেঙ্গল বি ডিভাইডেড ইন্টু 2 প্রভিন্সেস। অকাঠ্য তার সেইখানে যুক্তি, সেই যুক্তি তিনি দিলেন। তারপর তারকেশ্বরের অধিবেশন, 4 এবং 6 এপ্রিলের মধ্যে তারকেশ্বরের অধিবেশন হলো। সেখানে নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় পরিষ্কারভাবে নির্দ্বিধায় বললেন যে বাংলা ভাগের দাবি তুললেন, এবং শ্যামাপ্রসাদকে তারা রিকোয়েস্ট করলেন যে তিনি এই বাংলা ভাগ পশ্চিমবঙ্গ গঠনের যে সংগ্রাম, সেই সংগ্রামকে তিনি নেতৃত্ব যাতে দিন। মনে রাখবেন, শ্যামাপ্রসাদের তখন একটি মাত্র ভোট, হিন্দু মহাসভার তিনি সভ্য। আমি এই কথাগুলো এই কারণে বলছি, আপনারা নিজেদের মানস পটলে কিন্তু at the back of your mind শ্রী অরবিন্দকে মনে রাখবেন। এই 40-এর দশকের বাংলা, 1938 বঙ্কিমের শতাব্দী, মুসলিম লীগ বিরোধিতা করলো, আনন্দমঠ প্রকাশ্যে কলকাতার রাজপথে জ্বালানো হলো, রেজাউল করিম তার বিরোধিতা করে বঙ্কিমচন্দ্র মুসলমান সমাজের তার ধারাবাহিক প্রবন্ধ পরে বই আকারে বেরোলো। 1938 থেকে 1947, 8 ইয়ার্স, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু শ্রী অরবিন্দ তার নজর রাখছেন, প্রত্যেকটা বিষয় তাকে ফিডব্যাক দেওয়া হচ্ছে। এবং এইখানে সেই জন্য আমি সুরেন্দ্রমোহন ঘোষের কথা তুললাম, এবং বলি কেন বলছি সুরেন্দ্রমোহন ঘোষের কথা। শ্যামাপ্রসাদ বাবু যখন আন্দোলন শুরু করলে, বঙ্গ সমাজ সর্বস্তরে, ইনসাইড দি অ্যাসেম্বলি এন্ড আউটসাইড দি অ্যাসেম্বলি, র্যালিড রাউন্ড টু হিজ কল। এবং সেই সময়কার বাংলার যে মনীষীরা ছিলেন, তারাও তার ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে রুখে দাঁড়িয়েছিলেন। এই অবিভক্ত বাংলার কংগ্রেস নেতৃত্ব তখন ডক্টর বিধানচন্দ্র রায়, সুরেন্দ্রমোহন ঘোষ প্রমুখ, তারাও এসে শ্যামাপ্রসাদের ডাকে সাড়া দিয়ে তাকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছিলেন। তারপরে কংগ্রেস ওয়ার্কিং কমিটিও সেই সমর্থন জানালেন। তাদের আজকে যারা রাজনৈতিক উত্তরসূরি, তারা ভুলে গেছে এইসব কথা। আমরা মনে রাখি, আমরা পরিবেশন করি, মধুদাকে, সুরেন্দ্রমোহন ঘোষকে আমরাই স্মরণ করি, তাকে একজন শ্রী অরবিন্দ শিষ্য হিসেবে স্মরণ করি, সেইভাবেও আমরা স্মরণ করি। মধুদা এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটি যৌথ বিবৃতি দেন। সুরাওয়ার্ডি যখন স্বাধীন বাংলাদেশের কথা বলছে, প্লিজ রিমেম্বার যে 46-এর দাঙ্গার পর হঠাৎ তখনকার অবিভক্ত বাংলার প্রাইম মিনিস্টার এইচ এস সুরাওয়ার্ডি বললেন
ইউনাইটেড সভারেন বেঙ্গল, অর্থাৎ এমন একটা বঙ্গপ্রদেশ চাই, আমরা গঠন করতে চাই সবাই মিলে, যে বঙ্গপ্রদেশ পাকিস্তানেও যাবে না এবং ভারতবর্ষেও যাবে না, একটি স্বাধীন দেশ হিসেবে থাকবে। শ্যামাপ্রসাদ সেখানেও জল ঢেলে দিলেন, বললেন সেই বঙ্গপ্রদেশের আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা তো থাকবে মুসলিম লীগের, তাহলে ইউনাইটেড সভারেন বেঙ্গল অর্থাৎ অবিভক্ত সার্বভৌম বঙ্গপ্রদেশ গঠন হওয়ার পর কি গ্যারান্টি আছে যে মুসলিম লীগ তাদের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার না করবে না এবং পাকিস্তানের অন্তর্ভুক্ত করবে না সেই স্বাধীন সার্বভৌম অবিভক্ত বঙ্গপ্রদেশ? এই মুচলেকা দিতে সুহরাওয়ার্দী রাজি হয়নি এবং পুরো ধূলিসাৎ হয়ে গেল সেই প্ল্যান। সেই সময় সুরেন্দ্রমোহন ঘোষ একেবারে বলিষ্ঠভাবে শ্যামাপ্রসাদের পাশে দাঁড়িয়ে, তাদের মধ্যে কোনো দ্বিধা নেই, নো হেজিটেশন, দে ওয়ার ভেরি ক্লিয়ার, উই ওয়ান্ট নলিনী রঞ্জন সরকার। তার বিবৃতি পড়তে গেলে এখন অন্য বিষয়, কিন্তু নলিনী রঞ্জন সরকার। এবং আপনারা যদি নিরোদ্দার টক্স উইথ শ্রী অরবিন্দতে যান, সেখানে নলিনী রঞ্জন সরকারকে নিয়ে কথা হচ্ছে এবং বলা হচ্ছে তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন, পরবর্তীকালে হয়তো হিন্দু মহাসভা জয়েন করবেন, কথাবার্তা হচ্ছে। শ্রী অরবিন্দ বলছেন, শ্রী অরবিন্দর সাথে যে কথোপকথন নীরদ বরণের, সেখানে লেখা আছে এরা সকলে, ইট ওয়াজ অ্যাজ ইফ there was some divine force at work. এরা প্রত্যেকে as if they absorbed the right message. It was as if unconsciously they looked into the future. এবং তারা বুঝতে পেরেছিলেন যে বাঙালির ভবিষ্যৎ ভারতবর্ষের সাথে, বাঙালির ভবিষ্যৎ একটি আলাদা রাজ্যের মাধ্যমে স্বাধীন ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসেবে। প্রত্যেকে কিন্তু শ্যামাপ্রসাদের ডাকে সাড়া দিয়েছিলেন এবং সুহরাওয়ার্দী প্রাদেশিকতা প্রচার করায় সুরেন্দ্রমোহন ঘোষ তার সমালোচনা করেন। তিনি সুহরাওয়ার্দীকে দ্বীপ জাতি তথ্য বর্জন ও সাম্প্রদায়িকতা পরিহার করতে আহ্বান জানান। তার মতে তাহলেই সুহরাওয়ার্দী বাংলাদেশ বিভাগ রদ করতে পারবেন। তিনি একথাও বলেন, অর্থাৎ সুরেন্দ্রমোহন ঘোষ তিনি একথাও বলেন, কংগ্রেসও ঐক্যবদ্ধ ভারতে এক ঐক্যবদ্ধ ও বৃহৎ বঙ্গের স্বপ্ন দেখে, কিন্তু কংগ্রেস বিভক্ত ভারতে অবিভক্ত বঙ্গদেশ রাষ্ট্র গঠন অসম্ভব মনে করে। Do you think it was only his stand? That he did not consult Sri Aurobindo? যখন পরবর্তীকালে আমরা মাদার ইন্ডিয়াতে 1971 সালে সুরেন্দ্রমোহন ঘোষ পন্ডিচেরিতে আমাদের সেন্টার অফ এডুকেশনের সেই হল অফ হারমোনিতে ভাষণ দেওয়ার সময় পরিষ্কারভাবে বলেছিলেন যে শ্রী অরবিন্দ তাকে আশ্রমে আসতে বলতেন, দর্শনের সময় না, কেন সেই সময় অনেক ভিড়। তিনি দর্শনের সময় এড়িয়ে পন্ডিচেরি যেতেন, 3 দিন থাকতেন। প্রথম দিন ছিল তার নিজের সাধনার কথা আলোচনা, শ্রী অরবিন্দ would give him a special audience। দ্বিতীয় দিন তিনি ভারতীয় রাজনীতি এবং বিশেষ করে বাংলার রাজনীতি ডিসকাস করতেন। তৃতীয় দিন তিনি বিশ্বের পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সিচুয়েশন ডিসকাস করতেন এবং চতুর্থ দিন তিনি রওনা দিতেন, পন্ডিচেরি ছেড়ে বেরিয়ে যেতেন মাদ্রাসের দিকে। এই ছিল সুরেন্দ্রমোহন ঘোষ। এই আমি দিলাম তৃতীয় উদাহরণ। এবার চতুর্থ উদাহরণে একটু আসি। আমার সৌভাগ্য হয়েছিল, এবং এটা একটুখানি রেমিনিসেন্সেস করছি, কেননা বিষয়বস্তু এমন দিয়েছেন বিশ্বজিৎ দা, এবং এমন পরিসরে এই বক্তব্য রাখছি যে একটু রেমিনিসেন্স করতে হচ্ছে। আমার সৌভাগ্য হয়েছিল তেজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সান্নিধ্য পাওয়া। বাঘা যতীনের জ্যেষ্ঠ পুত্র, এখানে ডক্টর বিশ্বাস আছেন, তিনি পৃথ্বীন্দার অনুরাগী, আমিও ছিলাম। আমরা সকলে পৃথ্বীন্দার সমসাময়িকের চোখে শ্রী অরবিন্দ। সেই বইটা কোথায় বিশ্বজিৎ দা আছে? তোমাদের কপিরাইট তো? আবার রিপ্রিন্টেড হচ্ছে? আচ্ছা, রিপ্রিন্টেড হচ্ছে, আশা করি বইটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, পাওয়া যাচ্ছে। জনসমক্ষে সেই বই যাতে পাওয়া যায়, বইকে কুক্ষিগত করে কপিরাইটের নামে রাখা উচিত না। যত বেশি প্রিন্টেড হয়, যত বেশি ডিস্ট্রিবিউশন হয়, ভালো হওয়া উচিত। তেজেন্দ্রনাথ মুখোপাধ্যায় মুসলিম লীগের শাসিত
অবিভক্ত বাংলায় পীড়িত হিন্দুদের অবস্থা দেখে শ্রী অরবিন্দকে চিঠি লিখলেন যে তিনি শ্রী অরবিন্দের ভাবধারায় একটি নতুন পরিষদ গঠন করতে চান, সনাতন ধর্ম পরিষদ। শ্রী অরবিন্দ সম্মতি দিলেন। শুধু সম্মতি নয়, তেজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে, তেজেন্দা বলতাম আমরা সকলে তাকে, তেজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নির্দেশ দিলেন শ্যামাপ্রসাদের সাথে দেখা করা, এবং শ্যামাপ্রসাদ তাকে আনকন্ডিশনাল সাপোর্ট দিলেন এবং পরবর্তীকালে সারথী পত্রিকা পুনর্মুদ্রণা শুরু করলেন তেজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যে সারথী পত্রিকা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সম্পাদনা এককালে বেরোতো। অনিল বরণ রায়ও ছিলেন। সিআর দাস ওয়াজ দি ইন্সপিরেশন বিহাইন্ড ইট। এই সেই তেজেন্দ্রনাথ মুখোপাধ্যায় কেন পাঠালেন? কেন শ্রী অরবিন্দ বললেন যে শ্যামাপ্রসাদের কাছে যাও, তার সাহায্য প্রার্থী হও এবং সনাতন ধর্ম পরিষদ লঞ্চ করো? এরপরে চলে আসি স্বাধীনতার পর চলে আসি সেখানে মাদার ইন্ডিয়ার নাম আপনারা শুনেছেন, অনেকে পড়েনও মাদার ইন্ডিয়া, এখানে পাওয়াও যায় মাদার ইন্ডিয়া। কিন্তু এই মাদার ইন্ডিয়া সেই মাদার ইন্ডিয়া না, মানে অর্থাৎ অমল কিরণেরই মাদার ইন্ডিয়া, শ্রী অরবিন্দের ভাবধারায় মাদার ইন্ডিয়া। কিন্তু আমি যে পিরিয়ডের মাদার ইন্ডিয়ার কথা বলছি, সেই মাদার ইন্ডিয়া হচ্ছে was a political রিভিউ also, এবং সেখানে এডিটোরিয়াল, রাজনৈতিক এডিটোরিয়াল লেখা হতো। এবং অমল কিরণ বলছেন যে আমি প্রত্যেকটা এডিটোরিয়াল ড্রাফট করতাম, সেটা শ্রী অরবিন্দকে পাঠানো হতো, তিনি পুঙ্খানুপুঙ্খ দেখতেন, কারেক্ট করতেন, অল্টার করতেন, এডিট করতেন, এবং যখন আমরা বুঝতাম যে হ্যাঁ এটা তারই চিন্তাধারা, তারই চিন্তা ভাবনা, তারই লাইন, পলিটিক্যাল লাইন অ্যাজ ওয়েল, তারপর সেই মাদার ইন্ডিয়াতে সেই এডিটোরিয়ালস গুলো ছাপা হতো। 1950 অব্দি শ্রী অরবিন্দের মহাসমাধি পর্যন্ত এই প্রথা চলতে থেকেছিল। এবং আপনারা যদি সেই এডিটোরিয়ালস দেখেন, এবং সেই জন্যে শ্যামাপ্রসাদ শ্রী অরবিন্দের অন্যতম রাজনৈতিক উত্তরসূরি কেন, সেই এডিটোরিয়ালস গুলো আপনারা যদি দেখেন, ইন্ডিয়া এন্ড দ্য ওয়ার্ল্ড সিন শ্রী অরবিন্দ সোসাইটি রিপ্রিন্ট করেছে। এবং অমল কিরণের সাথে আমার যখন দেখা হতো, হি ওয়াজ ভেরি সারপ্রাইজ। একদিন আমার প্রথম দেখায় আমি যখন বললাম আমি আপনার বই পড়ি, হি ওয়াজ ভেরি সারপ্রাইজ। হি সেড, "You read my books? Is it? Do you read my books?" But I thought no one reads my books. অসাধারণ তার সাথে কথোপকথন হওয়ার সুযোগ। তাকে আমি পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছিলাম যে is it that you would get the editorials of Mother India vetted by Sri Aurobindo and then okayed by him and then published? তিনি হ্যাঁ বলেছিলেন হ্যাঁ, এই প্রথা আমি অনেক বছর ফলো করেছিলাম সেই স্বাধীনতার পর। এবং সেখানে যদি আপনারা এডিটোরিয়ালের সাবজেক্টস গুলো দেখেন, পার্টিশন, the Indian flag, the problem of Pakistan, কাশ্মীরে ইউএনএ, কাশ্মীর ইস্যু ইউএনএ নিয়ে যাওয়া, the menace of China, language and national language for India, Kashmir as the cockpit of separatism, এই সব যে বিষয়ে সেই এডিটোরিয়ালস গুলো লেখা হয়েছে। এবং অনেক এডিটোরিয়ালস বাঙালি হিন্দু উদ্বাস্তুদের নিয়ে, যারা বিতাড়িত হচ্ছে তাদের পুনর্বাসন নিয়েও এডিটোরিয়ালস রয়েছে। সেই এডিটোরিয়ালস গুলো যদি আপনারা পড়েন, পরিষ্কারভাবে দেখবেন এই পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে পার্লামেন্টের, ইন্টারিম পার্লামেন্টের ভেতর এবং বাইরে জনসমাবেশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বিষয়গুলো উত্থাপিত করতেন, ঠিক সেই বিষয়ে কিন্তু মাদার ইন্ডিয়াতে এডিটোরিয়াল বেরোতো। It could have been the other way. Perhaps he read the editorials of Mother India. One never knows. কিন্তু সেই জন্য যখন শ্রীমা বলছেন he was someone who could do it, not perfectly perhaps, but someone who was a man of the masses. শ্রীমা বলছেন contagious power, man of the masses, open to Sri Aurobindo. Someone like him could have done it, could have led this country. সেই ধরনের আর কি আকারে ইঙ্গিতে মার সেই কথা। এবং সেই জন্য বলছি, আপনারা যদি 6 ডিসেম্বর 1950
পার্লামেন্ট ডিসকাস করছে দি ইন্টারন্যাশনাল সিচুয়েশন। সেদিন সকালে পার্লামেন্ট পেড ট্রিবিউট টু শ্রী অরবিন্দ, অসাধারণ ট্রিবিউট। মাওলাঙ্কর পড়লেন ট্রিবিউটটা, এবং তারপরে মেজর ডিবেট হচ্ছেন দি ডিসকাশন অন দি ইন্টারন্যাশনাল সিচুয়েশন। শ্যামাপ্রসাদ বাবু কি বলছেন? 1950 মনে রাখবেন, শ্রী অরবিন্দ অলরেডি তার হিউম্যান সাইকেলে ওয়ার অ্যান্ড সেলফ ডিটারমিনেশন পোস্টস্ক্রিপ্টে লিখে গেছেন, হি হ্যাজ ওয়ার্নড আইডিয়াল অফ হিউম্যানিটি, এবং হি হ্যাজ ওয়ার্নড দ্য মেনেস দ্যাট রেড চায়না পোজেস টু ইন্ডিয়া, টু এশিয়া। শ্যামাপ্রসাদ পার্লামেন্টে বলছেন, দ্য চাইনিজ পিপল, এভরিওয়ান উইল হ্যাভ সিম্পাথি উইথ দ্য চাইনিজ পিপল, তারা সদ্য নিজেদেরকে লিবারেট করেছে। বাট ইফ চায়না takes upon herself the task of liberating other people also, who may not be anxious to obtain liberation at her hands, naturally that creates complications which will affect not China alone, but the rest of the world, particularly Asia. On China, he had a crystal clear vision, absolutely reflecting and echoing what Sri Aurobindo predicted. On Kashmir, Shyamaa Prasad had a crystal clear position on how if complete integration doesn't happen with India, Kashmir will lead to balkanization of the other parts of India. He was very clear. Mother India editorial গুলো পড়বেন, শ্রী অরবিন্দ সেখানে কি মানে তার হয়ে অমল কিরণ কি লিখছেন। সেই জন্য আমার মনে হয় যে আজকে যখন আমরা শ্যামা প্রসাদকে স্মরণ করছি, মনে রাখতে হবে যে বিশেষ মার প্রতি তার স্নেহ এবং তার শ্রীমায়ের প্রতি অগাধ শ্রদ্ধা, শ্রী অরবিন্দের প্রতি তার অফুরন্ত শ্রদ্ধা, এবং হৃদয়ের অন্তর থেকে কিন্তু এই শ্রদ্ধা, ইট ওয়াজ নট আ সারফেস রেভারেন্স, লাভ এন্ড অ্যাফেকশন, লাভ দ্যাট হি হ্যাড ফর শ্রী অরবিন্দ। শেষে হিমাংশুদার কথা বলে শেষ করি। হিমাংশুদাকে এখানে স্মরণ করা উচিত। তিনি আজকে ফিজিক্যালি নট পসিবল, বাট তাও বলছি কথার খাতিরে, হিমাংশুদা যদি আজকে এখানে থাকতেন আমাদের মধ্যে, আমাদের কাউকে আর শ্যামা প্রসাদকে স্মরণ করতে হতো না। তিনি কিন্তু স্মরণ করে ঠিক ধরিয়ে দিতেন সূত্রটা, শ্যামা প্রসাদ, শ্রী অরবিন্দ এবং শ্রীমা। এই অফিস ঘরে বসে হিমাংশুদা একদিন বলছেন, শ্যামাপ্রসাদ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবার পর তিনি চিঠি লিখেছিলেন মন্টুকে, অর্থাৎ দিলীপ কুমার রায়, কিংবদন্তি ব্যক্তিত্ব, বহুমুখী প্রতিভা এবং বাঙালির কয়েক দশকের একজন আইকনিক ফিগার দিলীপ কুমার রায়, আপনাদের কারুরই অজানা নেই। দিলীপ কুমার রায়কে চিঠি লিখলেন শ্যামা প্রসাদ। কেন? তারা সেই অর্থে তাদের একটি পারিবারিক সম্পর্ক ছিল, এবং আমি বারে বারে এই কথা বলি যে শ্যামা প্রসাদকে আইসোলেশনে দেখলে হবে। অনেকে বলে, যারা শ্যামা প্রসাদকে, জাস্টিস চিত্ততোষ স্যার বললেন যে শ্যামা প্রসাদকে একটি সাম্প্রদায়িক তকমা, একটি কন্ডিশন করে তাকে রেখে দেওয়ার যারা চেষ্টা করেছিলেন, তারা বলতেন শ্যামা প্রসাদের একটা ভোট, তা তিনি পশ্চিমবঙ্গ গঠন করলেন কি করে? শ্যামা প্রসাদের একটা ভোট ঠিকই লিগালি, আইনিগত দিক থেকে, কিন্তু প্লিজ রিমেম্বার, শ্যামা প্রসাদ ওয়াজ দি ক্যারিয়ার অফ দি লেগেসি অফ স্যার আশুতোষ, এবং স্যার আশুতোষের দ্বারা যে বাংলার মনীষীরা, এক অর্থে বলা যেতে পারে নির্মিত, সকলে এসে শ্যামা প্রসাদের পাশে পরবর্তীকালে দাঁড়িয়েছিলেন। শ্যামা প্রসাদ দিলীপ কুমার রায়কে চিঠি লিখলেন যে আমি শ্রী অরবিন্দের দর্শন করতে চাই, শ্রী অরবিন্দের সাথে এসে পন্ডিচেরিতে দেখা করতে চাই। নলিনীদা, এইটা আমাকে হিমাংশুদা বলছেন তখন বসে, ভেতরে কথা। নলিনীদার কথা বেরিয়ে এলো কেন? নলিনীদাকেও আমরা দেখেছি। দিলীপ কুমার রায় তার চিঠির উত্তর দিলেন, শ্রী অরবিন্দের শরীরটা ভালো থাকছে না, তিনি এখন কারুর সাথে দেখা করছেন না। কিন্তু জুলাই 1950 সালে তিনি কে এম মুন্সির সাথে দেখা করেছিলেন, এবং কে এম মুন্সির সেই অসাধারণ সেই শ্রী অরবিন্দের সাথে তার ফাইনাল যে কথোপকথন, এবং সে
কে এম মুন্সিও প্রভাত সান্যালের মতন তার এই পন্ডিচেরি ভিজিট শ্রী অরবিন্দের সান্নিধ্য শেষ দর্শনের কথা লিখে গেছেন হিন্দুস্তান টাইমসে পরবর্তীকাল। দিলীপ কুমার রায় লিখলেন শ্যামাপ্রসাদকে শ্রী অরবিন্দের শরীর ঠিক যাচ্ছে না, তিনি কারোর সাথে দেখা করছেন না, হলো না দেখা। 5 ডিসেম্বর 1950 মহাসমাধি হলো। হিমাংশুদা বললেন যে আমি একদিন অফিস থেকে বাড়ি ফিরেছি, এই হাজারা রোডের বাড়ি, প্রিয়নাথ মল্লিক রোডের বাড়ি, মানে আমি জানি ঠিক, মানে ভুলে যাইনি তো, প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িতে ঢুকতেই there was a message, ডক্টর মুখার্জি আপনার সাথে ইমিডিয়েটলি দেখা করতে চান। This was after 9th December 1950। বললেন আমি তখন মানে বাড়িতে ঢুকেছি, তখনই বেরিয়ে গেলাম। বললেন আমি সেই বাড়িতে ঢুকলাম, বারান্দায় দাঁড়িয়েছিলেন, আমাকে দেখে হাত নাড়লেন এরকম, আমি ওপরে গেলাম। and it is a very rare expression of his emotions। শ্যামাপ্রসাদ হিমাংশুদাকে আলিঙ্গন করে বললেন যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, দিয়ে তারপর তাকে বসিয়ে বললেন যে আমার শ্রী অরবিন্দের সাথে আমার শ্রী অরবিন্দের দর্শন হলো না। এবং সেই জন্য আমি বলি যে আমাদের যারা এখানে ইতিহাসের গবেষক আছে, শৈলেন্দ্র দা আপনিও করতে পারেন, শুভম তুমিও করতে পারো, দি ইফস অফ হিস্ট্রি। আমি নিজেকে বলি মাঝে মাঝে, যদি শ্রী অরবিন্দের সাথে শ্রী অরবিন্দের দর্শন যদি শ্যামাপ্রসাদ করতেন তাহলে কি হতো? হোয়াট ইফ শ্যামাপ্রসাদ হ্যাড এ দর্শন অফ শ্রী অরবিন্দ? কে এম মুন্সি হ্যাড। অন্যান্য গভর্নর অন্যান্য প্রদেশে তাকে যখন CR রামলিঙ্গম রেড্ডি অ্যাওয়ার্ড দিতে, মেডেল দিতে এলেন, তখন আন্ধ্রার গভর্নর স্বয়ং এসেছিলেন শ্রী অরবিন্দকে দিতে। কিন্তু শ্যামাপ্রসাদের দর্শন হলো না, শ্রী অরবিন্দকে তিনি দেখতে পেলেন। তখন হিমাংশুদা বললেন আপনি কাকে লিখেছিলেন চিঠি? নলিনীদাকে? বললেন না, আমি দিলীপ কুমার রায়কে লিখেছিলাম। হিমাংশুদা বললেন যে আমার নেক্সট ভিজিট টু পন্ডিচেরি, আমি শ্রীমার সাথে যখন দেখা হলো, শ্রীমার ঘরে গেলাম, মাকে এই কথাটা বললাম, বিবরণ দিলাম। বললেন মা শুনলেন, শুনে খুব উইথ এ লট অফ কি বলবো ফার্মনেস এন্ড বিগার। এবার এখনো আমার হিমাংশুদার সেই অ্যাকশনটা মনে আছে। মা এরকম করে বললেন, why did he write to Dilip? He should have written to me। তারপরে হিমাংশুদা বললেন, তারপরে যখন এপ্রিল 1951-তে ঠিক হলো যে শ্রী অরবিন্দ মেমোরিয়াল কনভেনশন গঠিত হবে, এই পুরো একটি কি বলা যায় একটি প্রোগ্রাম গঠন করা হলো, একটি প্রোগ্রামের রচনা হলো, একটি সফরসূচির রচনা হলো, এবং মার সম্পূর্ণ সম্মতিতে ঠিক হলো যে শ্যামাপ্রসাদকে আমন্ত্রণ জানানো হবে, তিনি যাতে পন্ডিচেরি আসতে পারেন এবং মায়ের দর্শন করতে পারেন, মায়ের সাথে কথোপকথন হতে পারে। তিনি সেই সময় মনে রাখবেন যখন এপ্রিল 1951 পন্ডিচেরিতে এলেন, হি ওয়াজ এ লিডার উইদাউট এ পার্টি। কেন? হিন্দু মহাসভা থেকে তিনি তখন রেজিগনেশন দিয়েছিলেন। জনসংঘ had not yet been founded। He came in April 1951 এবং অক্টোবর 21, 1951 জনসংঘ গঠিত হল। এবং সেই জন্য that too is an if of history। তার যখন মৃত্যু হলো কাশ্মীরে, শ্রীমা কি বলেছেন আপনারা সকলেই জানেন। শ্রী মনোজ দাশগুপ্ত তার লেখায় পিওর অ্যান্ড ম্যানলি লাইফ অফ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেখানে লিখেছেন, ইলটিউয়ে মা বলেছিলেন they have assassinated him, they have killed him। মা বলেছিলেন ইট ওয়াজ অ্যান আনন্যাচারাল ডেথ। প্রণবদা আমাকে বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, মা সেদিন তখন প্লেগ্রাউন্ডে যখন খবর এলো, এবং এক মুহূর্তের জন্য তিনি চুপ করে গেছিলেন। এবং প্রণবদা বলেন পরে মা বলেছিলেন, তাকেও বলেছিলেন ইট ওয়াজ অ্যান আনন্যাচারাল ডেথ। অবভিয়াসলি ইট ওয়াজ অ্যান আনন্যাচারাল ডেথ, দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন। কিন্তু তার সেই শেষ মুহূর্ত কে যেমন আমরা স্মরণ করি, আমরা শ্যামাপ্রসাদ এর বিভিন্ন দিক, শ্যামাপ্রসাদ ভগবান বুদ্ধের দূত বলা যেতে পারে, শ্যামাপ্রসাদ দক্ষ প্রশাসক, কেন্দ্রীয় মন্ত্রী, শ্যামাপ্রসাদ শিক্ষাবিদ, শিক্ষা দার্শনিক, শ্যামাপ্রসাদ রাজনীতিবিদ, শ্যামাপ্রসাদ সাহিত্যিক, শ্যামাপ্রসাদ শ্রী অরবিন্দের অন্যতম রাজনৈতিক উত্তরসূরি। এই কথাও আমরা চিন্তা ভাবনা করতে পারি। It was not our intention to impose a narrative. It is our intention to ignite a narrative। সেই ন্যারেটিভ
কেউ গ্রহণ করতে পারে, কেউ করতে পারে না। কিন্তু আমি যে কর্মক্ষেত্রে রয়েছি, আমি শ্যামাপ্রসাদকে সেইভাবে দেখতে এবং সেইভাবে দেখে তার থেকে অনুপ্রেরণা নিরন্তর কিন্তু নিতে থাকি, এবং তার মধ্যে এবং তার মাধ্যমেই কিন্তু আজকে আমরা সেই শ্রী অরবিন্দের ভারত বিশ্বগুরুর দিকে অগ্রসর হচ্ছি। The two Aurobindos বলছেন, with the same abandon with which he had struggled for India's political freedom, he began his long, patient quest for the freedom of the spirit. Pondicherry, April 25th, 1951. The two Aurobindos merged with each other, the political fighter and the yogi. Even then, his earlier patriotism was tinged with a spiritual penumbra. He was thus a true Indian. When we read of his books, he seems to appear out of the pages of our ancient sacred lore, the representative of all the wisdom made dynamic by an awareness of the present spiritual crisis. I am sure, তারপর বলছেন, the proposed university will symbolize the world's urge for a new spiritual rebirth. It will stand out as an oasis amidst the barren tracts that breed jealousies, suspicions and petty conflicts. কোন রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে এই ধরনের অ্যাসেসমেন্ট, মূল্যাঙ্কন করা শ্রী অরবিন্দকে আমার মনে হয় তখনই সম্ভব যখন তিনি নিজে গভীরভাবে তার একটি আধ্যাত্মিক চেতনা এবং সত্তা থাকে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।